সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা স্কুলের সামনে গিয়ে নামবে। অথচ ভাগ্য দেখালো অন্য খেল। কদম এক বাড়াতেই পায়ে পা বেঁধে চলন্ত গাড়ির সামনে গিয়ে ছিটকে পড়ল নিমিষেই। এখানে উপস্থিত কারো কল্পনাতেই ছিল না তা। সেকেন্ড কয়েক আগের সুস্থ সাইমা মুহূর্তের ব্যবধানেই রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। অদূর থেকে স্তব্ধ সুখের হাত ফসকে মিঠাই পড়ে গেল রাস্তায়। অস্পষ্ট শব্দে ঠোঁট ভেঙে বেরিয়ে আসে। মা। দিশেহারা সুখ দিক বিদিক ভুলে ছুটে গেল মাঝ রাস্তায়। বেখেয়ালে চলার ফাঁকে এলোমেলো মস্তিষ্ক অনুধাবন করতে পারল না সে ছোটার পাশাপাশি তার দুদিক দিয়ে একই গেটআপধারী 4 জন লোকও ছিল। তারা যেন সুখের প্রতিরক্ষকের ভূমিকা পালন করেছিল। সাইমাকে ঘিরে রেখেছে মানুষজন। সুখ রাস্তায় বসে গলগলিয়ে রক্তক্ষরণ হওয়া মাথাটা কোলে তুলে নিল। অশ্রুসিক্ত চোখে অস্থির হয়ে রাখল ঢোক গিলে। মা। বা হাতে বিতৃষ্ণায় কণ্ঠস্বর ঢলে সুখ। কেন যে কণ্ঠনালীর অবরোধ ভেঙে শব্দ বের হয় না আর। সাইমা নিভু নিভুর চোখে ব্যথাতুর হাসে। মায়ের পূর্ণরূপ সাইমা। বাকি শব্দে কণ্ঠে মিলিয়ে গিয়ে মাতেই আটকে যায় সুখের স্বর। অবশ্য হাতে গোনা কটা শব্দই সে উচ্চারণ করতে পারে। নিবাসে থাকাকালীন রুবাইয়াতের ঈর্ষার মুখোমুখি হওয়ার অন্যতম কারণ ছিল এটাই। এমনিতেই সাইমার মমতা সবার চেয়ে সুখের জন্য আলাদা। উপরন্তু সুখ সাইমা বলতে গিয়ে কেবল মাই উচ্চারণ করতে পারত। স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়। স্বয়ং মা মজুদ থাকতে অন্য কাউকে মা সম্বোধন করলে কে না হিংসে করবে। যদিও সুখ আম্মুর ফ্যাকাশে মুখশ্রী দেখে খুব গুরুত্বপূর্ণ না হলে শব্দটা কারো ক্ষেত্রে ব্যবহার করে না। তথ্য স্বাভাবিক মানুষের জন্য রাতের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একজন কোমা পেশেন্টকে ডক্টর ঘুমের ইনজেকশন দিবে না? অনেকের ধারণা ছিল সুখ সেদিন রাতে কিছু শুনে নিয়েছে, কিন্তু সে তো ঘুমেছিল। জাগতিক চিন্তাধারা থেকে মস্তিষ্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। ম্যাম, আমরা দেখছি, আপনি সরে আসুন প্লিজ। চোখ তুলল সুখ। ওই যে একটু আগে সুখের পাশাপাশি এলো যারা, তাদের মতোই অনেকে রয়েছে এখানে। তাদের মধ্যে একজন উৎসুক চেয়ে সুখকে সরে যেতে বলল। সুখ সরল না। শক্ত করে এক হাতে সাইমাকে আগলে রাখার বৃথা চেষ্টা করে অপর হাতে সাইমার একটা হাত ধরল। ইঙ্গিতে অনুনয় করছে যাতে চোখ না বোঝে। ঝাপসা হয়ে আসছে পৃথিবী। সাইমা কান সজাগ রেখে একবার চোখ তুলে সুখকে দেখে পুনরায় বুঝে নিল। এখান থেকে বেঁচে উঠতে পারবে কিনা সৃষ্টিকর্তা জানেন। তবে আফসোস নেই আর। শেষ মুহূর্তে এসে মিথ্যে হলেও সুখ তাকে মা তো ডেকেছে। কতদিন পর এই ডাক শুনল। ও বাড়িতে কতবার যে সুখের মুখ থেকে এই শব্দ বের করতে ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়েছে। ফল কাটতে গিয়ে হাত কেটেছে, রান্না করতে গিয়ে জ্বলন্ত আগুনের তাপ গায়ে লাগিয়েছে, হিসাব নেই। সত্যি সত্যি সুখ দূর থেকে তা দেখে সাইমা বুয়া বলতে গিয়ে কেবল মা উচ্চারণ করেই ছুটে আসতো। বর্ণ উপস্থিত হয় হন্তদন্ত। সুখকে ছাড়িয়ে নিয়ে জড়িয়ে রাখল বুকে। মেয়েটার শরীর কাঁপছে থরথর। চোখ ছাপিয়ে ঝড়ঝড়ো অশ্রুকণা গড়িয়ে পড়ছে। সব ভাষায় বোঝাচ্ছে, বুয়া ওনাকে বাঁচান, কষ্ট হচ্ছে তো তার। রক্ত। রিল্যাক্স, কাম ডাউন। হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তাকে। হিমোফোবিয়া তৈরি হয়েছিল সুখের, অথচ আজ দিব্যি রক্ত গায়ে জড়িয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে বুক থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে ছিঁড়ে খুঁড়ে। সাইমাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে ছুটে চলল একজন, তার সাথে আরও 4টে লোক। সুখ তাদের আগেও দেখেছে এই পোশাকে। যেখানে যেখানে বর্ণর উপস্থিতি থাকে তার আশেপাশেই দেখেছিল হয়তো। তারা কি বর্ণকে প্রোটেক্ট করে সব সময়? বর্ণর বাহু ধরে জাকালো সুখ, বোঝায় আমিও যাব বুয়ার সাথে, ওনার তো কেউ নেই। বর্ণর তার মাথায় হাত বুলিয়ে ছোট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার মতো আদর মিশিয়ে বলল, যাব আমরা। রিল্যাক্স অ্যান্ড টেক এ ডিপ ব্রেথ। সব ঠিক হয়ে যাবে। বর্ণ বলেছিল সব ঠিক হয়ে যাবে, অথচ কিছুই ঠিক হলো না। ওই মারাত্মক দুর্ঘটনা সাইমার পা দুটো প্যারালাইজড করে দিল, গলার স্বর কেড়ে নিল, এমনকি অর্ধচেতন বানিয়ে ছাড়ল। বলতে পারে না, নিজ হাতে খেতে পারে না, চলতে পারে না, কেবল পিট পিট করে চোখ মেলে তাকায়। অদৃশ্যে চেয়ে থাকে নিশ্চুপ। রুবাইয়াত দীর্ঘশ্বাস ছাড়লেন। আজ সাইমার ডিসচার্জ। তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন তামির সাহেবের দিকে চেয়ে, ওকে শিকদার নিবাসে নিয়ে যাওয়া হোক। রুবাইয়াতের মুখে বিস্ময়কর একটা বাক্য। তবে আজকের এই মুহূর্তে এটা না বললে নির্দ্বিধায় তাকে অকৃতজ্ঞের কাতারে ফেলা যেত। আয়চা ও ছোট চায়ের সাথে একমত হলেন।
সাইমা দীর্ঘ বছর ধরে ও বাড়িতে একসাথে ছিল। নিঃস্বার্থভাবে সেখানে কাজ করেই জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে। বিনিময়ে অর্থ দাবি রাখেনি, শুধু মাথা গোজার ঠাঁই আর ভাত কাপড়ই চেয়েছে নিজের জন্য। সাইমাকে নিবাসে আনতে কারো আপত্তি ছিল না। হোম নার্সিংয়ের জন্য একজন নার্সও রাখা হলো। রোগীর মন ফ্রেশ রাখতে ছোট বড় সবাই সহযোগিতা করছে বাড়ির। তাকে শুনিয়ে শুনিয়ে এটা ওটা বলে গল্প করে আশ্বাস দেয় ঠিক একদিন সে আগের মতোই সেরে উঠবে। আজও হুইল চেয়ারের নার্স আলিয়া তাকে ড্রয়িং স্পেসে নিয়ে এলো। সেখানে আগে থেকে হানিফা বেগম, আইজা, নূরা বসা ছিল। শামু, কেমন লাগে রে তোর এখন? কথা কবি না আর আমাদের সাথ? হানিফা বেগম বললেন, শুধু প্রত্যুত্তরের আশা করা বোকামি হবে। সাইমা এক দৃষ্টি চেয়ে রয় ফ্যাকাশে মুখে, এক দুবার পলকে ফেলে ক্ষণে ক্ষণে। নূরা বলল টিভির দিকে চেয়ে, নানি দেখো, টিভিতে আমাদের রকস্টার কে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে, তুমি দেখবে না? অনেক আগেই বুয়া ডাকতে নিষেধ করা হয়েছিল তাকে, তবে কি ডাকবে এর পরিবর্তে? দুদিন খুঁজে খুঁজে তখন নারীর নামটা রেখেছিল নূরা, যেহেতু সে ছোট থাকতে কোলে টোলে নিয়ে বড় করেছিল। রুবাইয়াত এলেন সেখানে, শাশুড়ির ওপাশে সোফায় আসন নিলেন, তার নিকটে সাইমা হুইল চেয়ারে। ও কাম্মা, সুখ এলো? শোক গিয়েছে ফাহার বাড়ি, ফাহার বিয়ে আজ। রুবাইয়াত সাইমার থেকে দৃষ্টি সরিয়ে নূরাকে জবাব দেয়, এলে দেখতে না? তার অপেক্ষাতে দুপুর থেকে তো এখনো বসেই আছো আম্মা। একা একাই গেল, নিয়ে গেল না আমায়। মানুষ এরম বেরহম কিভাবে হয়? সাইমার জন্য মেডিসিন খুলতে খুলতে ফিক করে হেসে ফেলল আলিয়া। হানিফা বেগম বললেন, আরও যাও খালার বাড়ি। আমার কি দোষ? রশ্মিতা চণ্ডীর একা যেতে ভয় করছিল বলে আমাকেও নিজের সাথে ঝুলিয়ে নিয়ে গেল শুধু শুধু। আর রাজাকারটা কে? নূর, আইজার স্বর গম্ভীর। সন্তানের ক্ষেত্রে এটাকে শাসনের স্বর বলা হয়। নোরার ঠোঁট উল্টে পাল্টে মিনমিনিয়ে বলল, রাজবীর ভাইয়াকে তাড়াতাড়ি এখানে পৌঁছে দিতে বললাম এতবার, তাও দিল না। ফের বিড়বিড় করে ফুঁসে ওঠে, রশ্মিতা চণ্ডী, তোকে আমাদের বাড়ি কে আসতে বলেছিল? আমি এলি যখন, আমাকে নিয়ে গেলি কেন? শোক আজ চলে গেল আমাকে রেখে। মুখ গোজ করে রাখে নোরা। বাড়িটা আজকাল শান্ত, নীরব হয়ে থাকে। আভ্র নেই, তার উপর বাড়িটা ফাঁকা ফাঁকা করে দিয়ে তোফাও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। নোরার সঙ্গী হিসেবে এখন দুজনই, তমি আর সুখ। সেদিন তো বর্ণা সুখের মাঝে বসে বলল, আমার আর এ বাড়িতে থাকতে ভালো লাগে না, কান্না পাই। সুখ, তুমি তাড়াতাড়ি বেবি কিনে আনো না। নোরার ধারণা দুজন ছেলেমেয়ের বিয়ে হলেই বেবি কিনতে পাওয়া যায়, এর বাইরে বিশেষ কিছু করতে হয় না। অবশ্য এই ধারণা এমনি এমনি তৈরি হয়নি। আইজাই ছোটবেলায় তাকে বলেছিল একবার। বেবি কিনে আনতে হয়। এক ধ্যানে সাইমাকে দেখছিলেন রুবাইয়াত, প্রায়শই দেখেন। কত উদার, পাষাণ, কত নিষ্ঠুর, ধৈর্যশীল এই মহিলা। সে তো কলিজা ছিঁড়ে কেউ নিয়ে নেওয়ার হুমকি দিলেও পারত না সুখকে অজানা অচেনা কারো হাতে তুলে দিতে। দিনের পর দিন, বছরের পর বছর সুখ অন্য কাউকে মা ডাকছে তার সামনে, যেটা ভাবতে গেলেই বুকটা এড়সা ফেটে যেতে চায়। সেখানে এই মহিলার এত বছর কিভাবে দিন যাপন করলো। ধীরে হাতটা সাইমার হাতের ওপর রাখলেন। ভীষণ ভীষণ কৃতজ্ঞ তিনি এই মহিলাটির প্রতি। এখানে সাইমা আমৃত্যু থেকেই যেতে পারে, তবে ওনার একটাই চা, অতীতের সেই কঠিন সত্যিটা সুখ যেন কখনো জানতে না পারে। মেয়ের বেলায় তিনি বড্ড স্বার্থপর ছিলেন, এখনও আছেন, হয়তো আজীবন থাকবেন। ফাহার বিয়েতে সবাই কত মজা করছিল, হইচই, নাচ গান, আরও কত কি। অথচ অসহায়ের মতো সুখ শুধু দূর থেকে দেখে গেছে সব, তাতে সামিল হতে পারেনি। আশফিয়ান বর্ণ নামের মহাপুরুষ একজন আছেন না, তার নিষেধাজ্ঞার কারণে। শুধু তাই নয়, কনেকে বিয়ের গাড়িতে তুলে চাকায় একটু ঘুরতে না ঘুরতে তাকে ধরে বেঁধে তাদের বাড়ি থেকে নিয়েও এলো। গাড়ি চলছে নিজস্ব গতিতে, কোথায় যাচ্ছে কে জানে, তবে এটা শিওর এই রাস্তা বাড়ির পথে নয়। ড্রাইভিং করছে বর্ণ, ভাবভঙ্গি নির্বিকার, পাশে মুখ কুচকে সিটে মাথা এলিয়ে সুখ চোখ বুঝে। বিয়েতে যাওয়ার অনুমতিই দিচ্ছিল না পাষণ্ডটা, পরে কত কী করে রাজি করিয়েছে সেটা বিরাট এক ইতিহাস। ঘাড়ে গলায় আলতো আঙুলের বিচরণ পেয়ে ধীরে চোখ মেলল সুখ। চোখ উল্টে মাথা ঘোরাতে আশফিয়ান বর্ণ আবদার করল যেন একটা চুমু চুরি করি বউ। আল্ট্রা লেভেলের কোনো চোর ডাকাতের সাথে সুখের সম্পর্ক নেই বলে আঁচল তুলে দিয়েছিল মুখের ওপর।
অথচ বর্ণ হার মেনে নিল না। একটা নেতাকে কোলের উপর আছড়ে ফেলল, এরপর গাড়ির ব্রেক কষে বলল। পারমিশন নয়, দ্যাট ওয়াজ আ ফর্মালিটি ইয়ার। অথপর অধর জোড়া পুরুষালী অধরের দখলদারিত্বে চলে গেল। সুখ অফিসে ছটফটিয়ে ওঠে। পুরুষটার ছোঁয়া খুব একটা খারাপ লাগে না যদিও, তবে দম বন্ধকর এক অনুভূতির সাথে পরিচয় ঘটে। দীর্ঘ এক চুম্বন শেষে ছাড়া পায় সুখ। নিঃশ্বাসের ওপর নিঃশ্বাস উঠে গেছে। ধীরে মাথাটা বর্ণর বুকে এলিয়ে দিল। চুপটি করে থাকলো, মুখ পাংশুটে করে। তা দেখে বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল নিঃশব্দে। বলল অবুঝ গলায়। সেদিন আমার রুমে বেডের মাঝে একটা বোবা ফুল কেটে কেটে বুক ভাসিয়েছিল, মনে পড়ে তার কথা? মুখটা আরও পাংশুটে হয়ে এলো সুখের। ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে দাঁত বসিয়ে দিল বর্ণর বুকে। মিছে আর্তনাদে বর্ণ চেঁচিয়ে ওঠে। আউচ! জানবো হৃদয় চিনচিন করছে তো ব্যথায়। আসানির মতো এভাবে যখন তখন কামড়াকামড়ি করা যায়? কিছু মিছুর ক্রেভিংস উঠেছে। রাত নামু, বাড়ি পৌঁছাই আগে। চোখ খিচে বুকে মুখ লুকায় সুখ। এই পুরুষ জঘন্য রকমের অসভ্য। আগে জানলে ভালোই বাসত না সে। গাড়ি পুনরায় স্টার্ট দিতে দিতে শব্দ করে হেসে ফেলল বর্ণ। মুখ নামিয়ে কপালে চুমু এঁকে দেয় বউয়ের। সেদিনও বর্ণ ওর কাছে আসতে চাইলেও সুখ নাকচ করে দিয়েছিল। কী ভেবে বর্ণ এক ইশারায় মেনে নিল তার চাওয়া। নিজেকে দমিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ফিরে এসে দেখতে পেল বেডের মাঝে ক্রন্দনরত সুখকে। সে কি কান্না! চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। অশ্রু মুছতে মুছতে গাল প্রায় রক্তিম। এর কারণ ছিল এটাই, সে না হয় নিষেধ করেছে। বর্ণ কেন বরাবরের মতো জোরপূর্বক কাছে এলো না? আদর দিল না কেন? নিশিরাত, ঘড়ির কাঁটা তখন রাত 1টার ঘরে। ছোট বড় একাধিক ভবনের মাঝে রাস্তায় প্রান্তরে 7তলা একটি ভবন দাঁড়িয়ে আছে প্রকাণ্ড। ভবনের 3য় তলা, রুম নাম্বার 503। ভেতর থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসছে, সেই সাথে মেইলি একটা ভয়ার্ত স্বর। আগুন, আগুন, ছেড়ে দাও ওকে। আগুন, কেউ আছে, পুড়ে যাচ্ছে ও। প্লিজ ওকে বাঁচাও, আমায় মুক্তি দাও। আই এম সরি। আগুন। এলোমেলো চুলের মলিন বরণের মেয়েটা তো হাতে বালিশ চেপে যথাসাধ্য সেটে গেল খাটের সাথে। পারলে হেডবোর্ডে ঢুকে যায়। এক সময় মাথা চুলকাতে চুলকাতে হু হু কেঁদে উঠল। ফের বলল নিভু নিভু গলায়। আগুন, ওখানে আগুন। অধরে মধ্যবয়সী এক ভদ্রমহিলা আঁচলে মুখ চেপে কাঁদছে। চোখের সামনে মেয়ের এই অবনতি প্রত্যক্ষ করা কোনো মায়ের পক্ষে সম্ভব নয়। তবে সম্ভব অসম্ভব, চেষ্টা অপচেষ্টার ঊর্ধ্বে নিয়তি বলেও কিছু একটা আছে। তার জোরেই সামিয়া আজ মানসিক হসপিটালে দাঁড়িয়ে। মেয়ে কিছুটা শান্ত হয়ে আসতেই ধীরে এগিয়ে গেলেন তিনি। অতি সাবধানে কদম বাড়াতে বাড়াতে বললেন, বড্ড ক্লান্ত হয়ে আছে মেয়েটির দেহ। ঢোলো ঢোলো চোখ তুলে তাকায়। হ্যাঁ, এই মেয়েটাই মিশে। পুরো দুনিয়ার কাছে সে এখন মানসিক রোগী। ঝলসে যাওয়া শরীর সার্জারি করে উন্নত চিকিৎসার জন্য দেশে বিদেশে কারি কারি টাকা ঢেলে বাবা মা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে তো এনেছে। তবে সে হারিয়েছে মানসিক ভারসাম্য, নিজের অস্তিত্ব। এই মিশির চেহারার সাথে আগের চেহারার আকাশ পাতাল তফাৎ। হতে পারে সার্জারিতে গোলমাল। যেদিন থেকে জ্ঞান ফিরেছে সেদিন থেকেই আগুন। কেউ আছে আগুনের ভেতর, পুড়ে যাচ্ছে সে। ওকে বাঁচাও। এমনই চিৎকার চেঁচামেচি করে ভাঙচুর শুরু করে। নিজের অস্তিত্ব লুকিয়ে ফেলতে ভীষণ তাড়া থাকে তখন। স্বজনদের কাউকে চেনে না। রাত দিন মিশির চাপা কথাগুলোর সত্যতা যাচাই করতে পুলিশ আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ। শক্তপোক্ত কোনো ক্লু নেই হাতে। সন্দেহভাজন কাউকে চোখেও পড়ছে না। সন্দেহের তীর আশফিয়ান বর্ণর দিকে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ মেসিকে খুঁজে পেতে আর তার চিকিৎসা সেবা ইত্যাদিতে বর্ণর অবদান রয়েছে প্রচুর। সারা আঁচলে মেসিকে লুকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেলেন সামিয়া। বিদেশ থেকে অপুষ্টিকর শুকিয়ে কাঠ অনুরূপ শরীরের মেসিকে নিয়ে নিজেদের বাড়িতে নিজেদের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু দিনকে দিন মানসিক অবস্থা অবনতি হচ্ছিল মেসির। ভাঙচুর নিজেকে শেষ করে দেওয়ার খুব তাড়া যেন তার। উপায়ন্তর না পেয়ে 6-7 মাস আগে এখানে রেখে গেছে তাকে। মায়ের আঁচল থেকে ধীরে মাথা তুলে নির্বোধ শিশুর মতো মিশি প্রশ্ন করে। এ তুমি? রোজ এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সামিয়াকে। আজ উত্তর পেলে কাল পুনরায় ভুলে যায় মিশি। ধরে আসা গলায় সামিয়া বলে, মম, এটা কি? ও, তুমি আমার মা হও? ভালোবাসি।
ফ্যাল ফ্যাল চেয়ে রয় সে। ভালোবাসা কাকে বলে বুঝতে পারে না। একটু পর বলতে চাইলো ক্ষীণ স্বরে। আগুনে কেউ আছে, তাকে। কথার সমাপ্তির আগে ঘুমের কোলে ঢলে পড়ে মিশে। ইঞ্জেকশনের প্রভাব। মেয়েকে শুইয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিজেও শুলেন সামিয়া। ডক্টরের অনুমতিতে প্রায়শই মেয়ের পাশে এসে রাত কাটান তিনি। সময় চলে সময়ের নিয়মে, তার কোনো পিছুটান নেই। কী অদ্ভুত। এরপর বৈচিত্র্যময় এই জীবন থেকে হারিয়ে গেল কত শতক্ষণ, কত সময়। 1 মাস নয়, 5 মাস নয়, বহু মাস। সামান্য ভুলে কারো জীবন বরবাদ হলো। কেউ বা খুঁজে পেল বাঁচার নতুন আশা, কেউ ত্যাগ করলো পৃথিবীর মায়া, কেউ বা পাল্টে নিল জীবনের গতিপথ। অবশেষে এটাই প্রমাণিত হয়, কারো জীবন চিরদিন এক জায়গায় থমকে থাকে না। দিনের পর রাত নামে, রাতের পর দিন। এভাবে হায়াতের দিন থেকে এক একটা দিন বিয়োগ হয়ে মানুষ অবচেতনে ধাবিত হচ্ছে শেষ পরিণতির দিকে। অথচ নির্বোধ মানবকুল তখনও দুনিয়ার মোহে ডুবে বিফল। আফসোস, জেসি আর তার মিস্টার অ্যারোগ্যান্ট মিলে নতুন এক জীবনে পদার্পণ করেছে এরই মধ্যে। সেই চঞ্চল হরিণীর মতো ছটফটে মেয়েটাও মা হতে যাচ্ছে। কত আনন্দ, প্রতিজ্ঞা, কত যত্ন, কত স্বপ্ন, কল্পনা, ছল্পনা। অতীত ভুলে তারাও পরস্পরের কাছাকাছি এসেছিল, গভীর স্পর্শে ছুঁয়েছিল একে অপরকে। সেই ধারা জারি রেখে আজও আসে, ছুঁয়ে। তবুও জেসির দুঃখ ঘোচে না। আজও জানতে চাইলে কুমড়ো পটাশ লোকটা মুখের ওপর বলে দেয় তার জন্য কোনো মায়া, মহাব্বত, ভালো লাগা, ভালোবাসা নেই। ব্যাস, কোনো এক আকর্ষণে দুজনের মাঝে এত কিছু হয়ে গেছে। সেদিন তো জেসি দাঁতে দাঁত চেপে হাতের কাছে যা পেয়েছে তাই ভাঙচুর করা শুরু করে দিয়েছিল। ম্যানার্সলেস, ইউজলেস লোক। ইজ্জত ধরনের পরে অনেকেই বুকুচিয়ে বলে তার জন্য কোনো অনুভূতিই নেই। মেহরাব তৈরি হচ্ছে হসপিটালের জন্য। সকাল 9:45। আয়নায় নিজেকে দেখতে দেখতে একবার কাউচে সরু চোখে চেয়ে থাকা জেসিকে পরখ করল। ঘড়ির চেইন আটকানো শেষে তার দিকে ফিরল চলে হাত বুলিয়ে। কি ব্যাপার, ভাবছো কি? অনেক কিছুই। কি কি? আপনাকে বলবো কেন? আমি চিনি আপনাকে। সেটা অবশ্য চেনো না। অপরিচিত কাউকে যা তা শেয়ার করা ব্যাড হ্যাবিট, বলো না বরং। মুখ বাঁকিয়ে বিধিবিধি করে জেসি। নিঃসন্দেহে মেহরাবকে বকা ছাড়া ভালো কিছু বলেনি। সে এগিয়ে এলো, জেসির মুখটা 2 হাতের আজলায় ভরে কপালে ঠোঁট ছুঁয়ে ছেড়ে দিল খানিক বাদে। এরপর ভাবখানা এমন করলো যেন পথের কিনারে বসে থাকা জেসিকে দয়া দেখিয়ে একটা শুকনো চুমু দিয়েছে মাত্র। হাতের ফাইলটা মেলে আর চোখে জেসিকে দেখে মেহরাব জানতে চাইল। রাগ এখনো কমেনি? হাত কসলাতে কসলাতে জেসি বিতৃষ্ণা নিয়ে জবাব দেয়, না। কমানোর চেষ্টাও করিনি। আপনি রাগিয়ে দিয়েছেন, আমি কেন চেষ্টা করব? অগোচরে ঠোঁট কামড়ে হাসে মেহরাব, মাথা ঝাঁকিয়ে বলল, তাও ঠিক, রাগে যেহেতু আমিই দিয়েছি, রাগ ভাঙানোর দায়িত্ব আমার মধ্যেই পড়ে। তো চলো রাগ ভাঙিয়ে নিয়ে আসি। জেসি তো রাগ করে তাকায়। কোথায় যাব? তুমিই বলো কোথায় নিয়ে গেলে খুশি হবে। ভাইয়ের কাছে। ওকে, গ্রান্টেড। মেয়েটা লাফিয়ে উঠে মেহরাবের গলায় ঝুলে পড়ল চোখের পলকে। সত্যি? মেহরাব 2 হাতে আগলে রেখে তার চোখে চঞ্চলতা লক্ষ্য করে এক দৃষ্টে চেয়ে রয়। এরপর গম্ভীর হয়ে বলল, নো লাফালাফি, ভুলে যেও না এখন তুমি একা নাও, নিজের ভেতর আমার অংশ ধারণ করে আছো। ওহ, ওহো, সব আপনার? আমার কোনো ক্রেডিট নেই? বুকে আচ্ছা মতো একটি কিল বসিয়ে দিল শেষে। জেসিকে এই পর্যায়ে নিজের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরল মেহরাব। টুপ করে ঠোঁটে একটা চুমু দিল। অস্বীকার করার উপায় নেই, থাকলেও থাকতে পারে একটু আধটু। এরপর কপালে আলতো টোকা দিয়ে বলল, ঠোঁটের আগায় কঠিন একটা প্রত্যুত্তর এসে হুড়হুড় করলেও চুপ রইল জেসি। ঝগড়া করবে না এখন, ভাইয়ার কাছে যাবে যে। জিসান এখন একা নেই, মেহিকাকে বউ করে ঘরে তুলছে, মাসখানেক হবে। টোনাটুনির সংসার হয়েছে দুজনার। ফাঁকা বাড়িতে মানব বলতে তুফাই আছে শুধু। শ্বশুর শাশুড়ি ননদ দেবর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে বিয়ে উপলক্ষে। তাকেও পই পই করে যেতে বলা হয়েছিল, যদিও ইদানিং শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘোরায়। সমাগম তো একদমই সহ্য হয় না, তাই মূলত যাওয়া হয়নি তুফার। কিচেনে রান্না করছিল সে, মাহিরের পছন্দের চিংড়ি আর তিতো করলা। প্যানে সব উপকরণ দেওয়া প্রায় শেষ, খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছিল। হঠাৎ উন্মুক্ত উদরে কারো আঙুলের স্পর্শ পেতেই চমকে উঠল। এক প্রকার ছিটকে দূরে সরে যেতে চাইল, তবে পারল না। এর আগেই 2 হাতে বন্দি হয়ে গেল সে।
ভয় পায় না জান, আমি তোমার জামাই। স্বস্তির শ্বাস ছাড়ে তুফা। ভয় পেয়ে গেছিল খুব। গম গমে স্বরে বলল, না না, বিয়েতে যাওয়ার কথা ছিল। কিন্তু গেলাম না। বাড়িতে এমন সুন্দরী বউ ফেলে অন্যের বউ দেখে আমার লাভটা কোথায়? সে কথার উল্টো পিঠে কিছু বলল না তুফা। তারা দিল, রান্না পুড়ে যাবে, ছাড়ুন এবার। রান্না কার জন্য? আমাদের জন্য নিশ্চয়ই। জি মশাই, এবার শান্তিতে রান্না করতে দিন আমায়। কখন এলেন? রুমে যান, আমি ঠান্ডা শরবত নিয়ে আসছি। জান গো, একা যেতে ভীষণ ভয় লাগছে। বুকে হাত রেখে একবার অনুভব করো, ভয়ে কলিজাটা লাফিয়ে বেড়াচ্ছে। হোয়াট? তুফা নাক কুচকায়। বাচ্চা নাকি? দিন দুপুরে রুমে একা যেতে ভয় পাচ্ছে। নাটক। মাহির প্রত্যুত্তর না করে গ্যাস অফ করে দিতেই মেয়েটা রেগে গেল। গ্যাস বন্ধ করে দিলেন কেন? খাবেন কি? ঠোঁট বাঁকিয়ে হেসে সরু চোখে তাকালো মাহির। সেই দৃষ্টি অবলোকন করে তুফা নিচের দিকে এক ঝলক যায়। পরপর চোখের দৃষ্টিতে মাহিরকে সাবধান করলো যেন নজর সংযত রাখে। অথচ মাহির এক ঝটকায় পাজা কোলা করে নিল তাকে। কিচেন থেকে বেরোতে বেরোতে বলল, আজ ভাত খেয়ে পেট পুজো করব না। পুরো বাড়ি ফাঁকা আছে, এই তো সুযোগ। বউর সাথে হাডুডুডু খেলবো, চুমু খাবো আর জীবন কতই না অদ্ভুত। সূচনা লগ্নে আমরা সমাপ্তির জন্য যা আগে থেকে পরিকল্পনা করে রাখি, সময় সময় উপসংহারে এসে তার বিপরীত ঘটে, যা আমাদের কল্পনাতে। এই যেমন আশফিয়ান বর্ণ, যাকে শাস্তিতে আছে হাজারো অধিক সদস্য নিয়ে গঠিত আইগ্যাংয়ের চিফ, যাকে তিলে তিলে শেষ করবে বলে দীর্ঘ 3 বছর ব্যয় করে জঙ্গলের গহীনে মাটির নিচে টর্চার হাউস করেছে। আজ তাকে নিজের ভাইয়ের পরিচয়ে নিবাসের তোড়গোড়ায় দাঁড় করিয়েছে। সেটা অবশ্য শুধু এবং শুধুমাত্র মার মুখের দিকে চেয়ে। ওই ভদ্রমহিলার দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটাতে, যে ছেলের জন্য তিনি আজও পথ চেয়ে বসে থাকেন। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। সবুরে মেওয়া ফলে। বর্ণ জোসেফকে শেষ করে দিলে মায়ের অপেক্ষা সব বৃথা চলে যেত না। তবে এত সবের মাঝে সে তার কথা অটুট রেখেছে। পৃথিবীর বুক থেকে জোসেফ জোয়ারদার নামটা মুছে দিয়েছে। সেই মুহূর্ত থেকে নতুন এক চরিত্রের সূচনা করেছে। তার নাম আব্রাহাম রনো। হুটহাট নতুন এক সদস্যের আগমন, যার দাবি সেই পরিবারেরই রক্ত। আজাদ শিকদারের সন্তান। সকলের দৃষ্টিতে যখন একের পর এক প্রশ্ন অবুঝপনা, ঠিক তখনই হানিফা বেগম মুখ কোচকে প্রশ্ন করলেন, আইজা কি চলতেছে এখানে? এই ছোকরা বর্ণ দাদু ভাইয়ের যমজ মানে? তুমি যমজ ছেলে পয়দা করছিলা কবে? আমি জানি না কেন? আইজা এদিক ওদিক নজর লুকিয়ে বললেন, মা, আপনি তো অসুস্থ ছিলেন সে সময়, হসপিটালে যেতে পারিনি। সেদিন জোড়া বাচ্চা হয়েছিল আমার। কি যেন ভেবে হড়বড়িয়ে বলল, রিকাজ সম্পর্কে জানেন নিশ্চয়ই। জন্মের দিনই রনকে চুরি করে নিয়ে গিয়েছিল সে। হানিফা বেগম বিশ্বাস করলেন বলে মনে হলো না। হসপিটালে মায়ের বুক থেকে একজন বাচ্চা চুরি করে নিয়ে গেল, আর মা এত বছর চুপ ছিল। কোনো আহাজারি নেই, কোনো আর্তনাদ নেই। কি লুকাইতেছো আমার থেকে বৌমা? যা লুকাচ্ছি তা আপনি কখনো জানবেন না মা, আর না আমার বর্ণটা জানতে পারবে। বিড়বিড় করে আইজা পরক্ষণে বড় করে বললেন, কিছুই লুকাচ্ছি না মা। আমার জোড়া বাচ্চার কথা আমি নিজেও জানতাম না, পরে জানতে পেরেছি। যতক্ষণে জানতে পেরেছি তখন খুব দেরি হয়ে গেছে। আমার বাচ্চা আমার ধরা ছোঁয়ার সাধ্যের বাইরে চলে গেছিল। ঠোঁট কামড়ে দমিয়ে রাখতে চাইলেন কান্নাগুলোকে। কথা বের হচ্ছিল না গলা দিয়ে। পরে আজাদ সাহেব এসে মাকে বুঝিয়ে দিয়ে বিশ্বাস করালেন যে আব্রাহাম রনো তারই সন্তান। কিভাবে কি বলে সবাইকে বুঝ করেছে তা আইজা জানেন না। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বসে রইলেন। কত বছর প্রতীক্ষার পর অবশেষে ছেলেটার সান্নিধ্য পেয়েছেন তিনি। ছুতে পারছেন। তিনি তো আশাই ছেড়ে দিয়েছিলেন এক সময়। রনোর চেহারা জোসেফের সাথে ছিটে ফোটাও মিল নেই এখন। আবার টুইন হওয়ার খাতিরে বর্ণর সাথেও না। আশফিয়ান বর্ণ কি বোকা! জীবন দশায় তার জেরক্স কপি তৈরিতে সম্মতি প্রদান করবে কখনো স্বেচ্ছায়? এক দেখায় রণকে যে কেউ বলবে সুদর্শন পুরুষ। চোখের মনিও কুচকুচে কালো। অবশ্য আগে নীলমণি হওয়ার রহস্য আলগা লেন্স। বর্ণর চোখে যত বিরক্তি, ভেতরের আত্মাটা প্রতিহিংসায় চলছে তাও তাও। রণর প্রতি সবার এত ভালোবাসা চোখের সামনে সহ্য হচ্ছে না।
দেখো কেমন ঘিরে রেখেছে সবাই। তরাক করে ভ্রু ওচালো বর্ণ। তার মনোভাবে ছোটবেলার বাচ্চামো দেখা দিচ্ছে নাকি? ওকে আদর করছে, আমায় কেন করছে না এমন? গলা খাকারে দিয়ে বেতৃষ্ণা নিয়ে আর চোখে তাকালো। সুখকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গেল মেজাজটা বিগড়ে। এগিয়ে তার হাতটা টেনে ধরে সোজা বাড়ির বাইরের দরজার দিকে হাঁটা ধরল। এসব আর নেওয়া যাচ্ছে না, বিশেষ করে জোসেফ। না, এখন তো সে রণ। সবার মধ্য থেকে ওকে দিয়ে বর্ণকে ইশারায় বুঝিয়ে দিচ্ছিল। দাঁতে দাঁত চেপে বর্ণ অস্ফুট ঠোঁট নাড়ায়। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, ইন্টারেস্টিং। ভাই আর ভাবির মাঝে জেসির ভালোই কেটেছে এই কয়দিন। আজ মেহরাব আসবে, তবে চলে যাবে না, সেও দুদিন থাকবে এখানে। জেসি দু হাতে হাঁটু জড়িয়ে কী ভেবে পেটে হাত রাখে। মুহূর্তেই ঠোঁটে হাসির রেখা ফোটে। একটা সুখানুভূতি ঘিরে ধরে আষ্টে পৃষ্ঠে। ভাবতেই অবাক লাগে সেও আর 5টা নারীর মতোই মা হওয়ার স্বাদ গ্রহণ করবে। জেসির কল্পনা বুনতে ইচ্ছে হলো হুটহাট, কিন্তু কী নিয়ে বুনবে? বালিশটা বুকে চেপে সেদিনের ভাবনায় ডুব দেয় সে। এক রাতে গা কাঁপিয়ে খুব জ্বর এসেছিল তার। জ্বরের তোরে চোখ মেলতেও কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। মেহরাব এক হাতে জড়িয়ে রেখে তাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সেও সব খাবে না। চুমু আর আদর খাবে। জ্বরের ঘরে অবচেতন মনে আদর নেওয়ার জন্য মেহরাবকে অস্থির করে তুলছিল, অথচ মেহরাব নিজের সাথে যুদ্ধ করে বহু কষ্টে নিজেকে দমিয়ে রাখার চেষ্টায় নিমগ্ন। জেসি তখন নাছরবান্দা, তারা ধরে লাগবেই লাগবে। সেই রাতের মধ্যপ্রহরে মানুষটা হার মেনে নিল। জেসিকে অনেক অনেক আদরে ভরিয়ে দিল। গভীর স্পর্শে কুপকাত করে দিল তার ছোট্ট তনু। কানের নিকটে মুখ নিয়ে তার অগোচরে অভিযোগ করল। নিজের মায় এত বিভৎসভাবে না বাঁধলেও পারতে মিসেস। এখন মুক্তির উপায়? সেই রাতের একান্ত মুহূর্তের দৃশ্যগুলো কল্পনা করে আজ লজ্জায় নুয়ে পড়ে জেসি। রক্তাভ দুগাল লুকাতে বালিশে মুখ গুছে দেয় তড়ি ঘড়ি করে। বুকটা টিপ টিপ করছে, গলা শুকিয়ে আসে। ফোনের শব্দে ধ্যান ভঙ্গ হয় জেসির। স্ক্রিনে মিস্টার অ্যারোগেন্ট নামটা দেখেই দ্বিগুণ লজ্জা ঘিরে ধরে। রিসিভার তুলে ধীরস্থির কানে চাপতেই ওপাশ থেকে মেহরাব বলল, কি ম্যাডাম, ভাইয়ের কাছে গিয়ে বরের কথা ভুলে গেছো? জেসি নড়ে চড়ে বসে নিজেকে স্বাভাবিক করে জবাব দেয়, বরের বাড়ি থাকলে যখন ভাইকে ভুলে থাকতে হয়, তবে ভাইয়ের কাছে এসে বরকে ভুলে গেলে কেন এত আপত্তি স্যার? অভিযোগ দেখিয়ে ভুল করলাম বলছো? অফকোর্স। বিনিময়ে মেহরাব হাসল। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে বলল, কি খাবে? তেঁতুল, আচার, বার্গার, পিৎজা, আইসক্রিম, ফুচকা, তারপর। এক নিঃশ্বাসে সব বলে সে ভাবুক হলো অল্প। এরই মাঝে মেহরাব গম্ভীর গলায় দমন করে দিল তাকে। নো, এই অবস্থায় এসব খাওয়া ভালো হবে না। অবিলম্বে মুখ কুঁচকে গেল জেসির। জিজ্ঞেসও করবেন, আবার যা বলবো তাও খেতে নিষেধও দিবেন। অসহ্য। এরপরও মুখ বুজে সহ্য করে নিতে হবে মিসেস। এটাই যে কপালের লেখন। মেহরাব দুঃখ প্রকাশ করে। হোয়াট আ প্রিটি। তোফা বই পড়ছিল বিছানায় কাত হয়ে শুয়ে। অবসরে উপন্যাস পড়ার বদভ্যাস শুরু থেকেই ছিল তার। খানিক আগেও পাশে তার ননদ ছিল, এখন ঘুমোতে চলে গেছে। মাসখানেক পর ননদের বিয়ে, তাই যথাসম্ভব ভাবির সঙ্গে সময় কাটিয়ে নিচ্ছিল। পরবর্তীতে এমন সুযোগ নাও আসতে পারে। মাহিদ নেই বাড়িতে। তোফা এক মনে পড়ছে টানটান উত্তেজনা নিয়ে। শোয়া থেকে উঠে বসে গেল প্রায়। বইয়ের ভেতর নজর এতটা ডুবে পারলে ওখানেই স্বয়ং ঢুকে পড়ে। কখন মাহির দরজা ফিরিয়ে রুমে এলো আর তার হাবভাব বড় করে কখন বাথরুমে ঢুকলো বুঝতেই পারল না। আকস্মাৎ কোলে কেউ মাথা রেখে কোমর ঝাপটে ধরতেই কেঁপে উঠল মেয়েটা। ঢোক গেলে মাহিরকে দেখে বলল, এভাবে না বলে কয়ে কেউ চাপটে ধরে? পরক্ষণে বুকে ফু দিল। প্রত্যুত্তরে মাহির একটানে বই কেড়ে নিয়ে সেন্টার টেবিলে ঢিল মারার মতো ছুঁড়ে রাখল। আরে আরে, পড়ছিলাম তো। ভীষণ ইন্টারেস্টিং কাহিনী। মাহির মৃদু হাসল। আবারও কোমর জড়িয়ে ধরে টুপ করে পেটে চুমু খেলো শব্দ করে। বলল সন্দিহান স্বরে, আমার চেয়েও ইন্টারেস্টিং। এতে করে লজ্জায় গড়িয়ে গেল তোফা। সেই প্রথম দিনের মতোই আজও তার লজ্জা লাগে এই পুরুষটি ছুঁয়ে দিলে, তবে আগের মতো অত্যাধিক নয়। নিবাস থেকে ফিরছি। মাহিরের কথায় তোফার চোখ চকচক করে উঠল। নিবাসে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে সেটা সে জানে, তবে এখনও যাওয়া হয়ে ওঠেনি, তাই সরাসরি দেখা হয়নি।
ননদের বিয়ে নিয়ে দুপক্ষের আসা যাওয়া আলোচনা, অতিথি সামলানো এসবে মহাব্যস্ত। উপরন্তু সংসারের বড় বউ সে, দায়িত্বের ভার বেশি। বিকেলে সুখের সাথে কথা হয়েছিল, তাকে নিবাস থেকে বর্ণ ক্যাসেল এ নিয়ে গেছে। বর্ণ 6 দিন পেরোলো, এখনও শাড়ির আঁচলে উন্মুক্ত পিঠে